তো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। তোমাদের আজকের জেনারেল পেপারে আমরা ডিসকাস করব টিচিং সাপোর্ট সিস্টেম। এর মধ্যে রয়েছে দেখো ট্র্যাডিশনাল, মডার্ন অ্যান্ড আইসিটি বেসড যে সিস্টেম, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে। এবং আমাদের জেনারেল পেপারে ডিসকাশনে তোমরা নিশ্চয়ই জানো, আমরা প্রথমে ইংলিশের যে নোটসগুলো সেগুলোকে আমরা ভালো করে পড়ি, তারপর বোঝার চেষ্টা করি। দেন আমরা প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝে নেওয়ার পর আমরা এই নোটসগুলোর বাংলা ভার্সান যেটা, ঠিক আছে, সেটা তোমাদেরকে দিয়ে পড়াই। এবারে তারপর আমরা যা যা জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো পড়ে নেওয়ার পর আমরা চলে যাই যে আমাদের কোশ্চেন অ্যান্সারে। তো সেই কোশ্চেন অ্যান্সারগুলো আমরা প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সারকে আমরা সলভ করার চেষ্টা করি, ঠিক আছে। তো এইভাবেই আমাদের ক্লাসটা মূলত হয়ে থাকে। তো আজকে আমরা কোশ্চেন অ্যান্সারে 20খানা কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো, না 15খানা কোশ্চেন। তো তার আগে আমরা থিওরিগুলো বুঝে নিই। এই হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু, ঠিক আছে। তো চলো আমরা আর দেরি না করে আজকের যে আলোচনা, সেই আলোচনা আমরা শুরু করছি, ঠিক আছে। তো দেখো, প্রথমে যদি আমরা এখানে আলোচনা করি যে এই যে টিচিং সাপোর্ট সিস্টেম, মানে এর থেকে তোমরা বুঝতে পারছো যে কোনো একটা ক্লাসরুমে, তাই না, মানে কোনো একটা ক্লাসরুমে যখন আমরা সেই ক্লাসটাকে সঠিকভাবে পরিচালনা করতে চাই, তো তার জন্য হচ্ছে কি আমাদের শিক্ষক সহায়ক যে ব্যবস্থা, অর্থাৎ শিক্ষার প্রগতিটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যা যা জিনিসপত্র ব্যবহার করি, ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত সরঞ্জাম, উপাদান, পরিকাঠামো, প্রযুক্তি একজন শিক্ষক তার পাঠদান প্রক্রিয়াকে আরো মানে কিভাবে ফলপ্রসূ করতে পারেন, শিক্ষার্থীদের আরো কতটা অ্যাট্রাকটিভ করতে পারেন, ঠিক আছে। তো সেটা হচ্ছে কি তোমার এখানে আমরা আলোচনা করব। যেমন বলছে দেখো যে এই টিচিং সাপোর্ট সিস্টেম commonly known as the institutional facilities or teaching aids refers to the collection of tools, materials, structures and technologies used by educators to enhance the quality of instruction, improve learner retention and facilitate effective knowledge of transfer। যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা এমন সরঞ্জাম ব্যবহার করব যাতে শিক্ষার্থীর মনোযোগকে আকর্ষণ করবে, দীর্ঘস্থায়ী জ্ঞান অর্জনে সাহায্য করবে, ঠিক আছে। এবারে ট্রেডিশনাল টিচিং সাপোর্ট সিস্টেম, অর্থাৎ আমাদের যে ঐতিহ্যগত শিক্ষণ সহায়ক আমরা কি কি ব্যবহার করি, তাই না। দেখো, এই যে ট্রেডিশনাল সাপোর্ট সিস্টেম ইনহেরেন্টলি টিচার সেন্ট্রিক, মানে আমরা যে ট্রেডিশনালি মানে ঐতিহ্যগতভাবে যে সমস্ত শিক্ষা সামগ্রিক ব্যবহার করে এসেছি সেগুলো সমস্ত কিন্তু হচ্ছে কি টিচার সেন্ট্রিক, মানে শিক্ষক কেন্দ্রিক আর কি, মানে শিক্ষক নির্ভর। তো যেটা কিনা দেখো, ইট রিলাইজ হেভিলি অন ডাইরেক্ট ইনস্ট্রাকশনস, স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্কস, ফিজিক্যাল অ্যান্ড নন প্রজেক্টেড মেটেরিয়ালস, তাই না। ইট করেসপন্ডস ক্লোজলি টু দ্য মেমোরি লেভেল অফ দ্য টিচিং, তোমার হচ্ছে প্রায়োরাইটাইজিং স্ট্রাকচারাল ডেলিভারি অ্যান্ড রিটেনশন ওভার ডাইনামিক এক্সপ্লোরেশন। মানে কি না, এই যে আমরা টিচার সেন্ট্রিক যে সমস্ত হচ্ছে উপকরণগুলোকে ব্যবহার করছি সেগুলো মৌখিক নির্দেশনা হতে পারে, পাঠ্যপুস্তক হতে পারে, কিংবা প্রজেক্টার বিহীন কোনো পরিকাঠামো হতে পারে, যেগুলো কিনা গভীরভাবে যুক্ত, যেখানে কোনো ধারণার সাথে গভীর বিশ্লেষণের চেয়ে মুখস্থ বিদ্যার উপরে বেশি জোর দেয়, তাই না। তাহলে এখানে হচ্ছে মুখস্থ বিদ্যার উপর বেশি জোর দেয়। তো এই জন্য আমরা এখানে বলছি যে এখানে মূল যে বৈশিষ্ট্যগুলো দেখছি, মানে প্রধান বৈশিষ্ট্যগুলো, টিচার ডমিনেন্স মানে শিক্ষকের আধিপত্যটা বেশি দেখতে পাই আমরা। পেসিভ লার্নিং মানে হচ্ছে কি এখানে নিষ্ক্রিয় শিখন ঘটে। আর লো কস্ট অ্যান্ড হাই অ্যাসেসিবিলিটি মানে স্বল্প খরচ এবং সহজলভ্যতা, তাই না। তাহলে এখানে দেখো টিচার ডমিনেন্স বলতে এখানে আমরা বলতে পারি দ্য ইনস্ট্রাক্টর ইজ দ্য সোল কাস্টোডিয়ান অ্যান্ড ট্রান্সমিটার অফ নলেজ, মানে এখানে শিক্ষক হলেন ক্লাসরুমের একমাত্র নিয়ন্ত্রক এবং জ্ঞানের উৎস, ঠিক আছে। পেসিভ লার্নিং মানে কি শিক্ষার্থীরা মূলত নিষ্ক্রিয় শ্রোতা হিসাবে কাজ করে। আর স্বল্প খরচ তো বুঝতে পারছো, লো বাজেট, ডাজ নট রেলি অন ইলেকট্রিসিটি, তাই না, কন্টিনিউয়াস ইলেকট্রিক ইন্টারনেট অ্যাক্সেস লাগছে না, তাই না, প্রিমিয়াম ডিভাইসেস, তাহলে এগুলো কিছুই লাগছে না। তাহলে লো কস্ট এবং হাই অ্যাক্সেসিবিলিটি মানে সহজলভ্যভাবে আমরা পাঠদানটা করাতে পারি। এবারে এখানে বলছে এসেনশিয়াল কম্পোনেন্ট এবং কোর টুল কি লাগছে,
তাই না? এই যে আমরা দেখলাম ট্রেডিশনাল টিচিং যে তোমার ক্ষেত্রে, তাই না, ট্রেডিশনাল মানে সিস্টেম যেটা বা কনভেনশনাল সিস্টেম, তার জন্য আমরা কি কি ব্যবহার করি না? প্রথম কথা হচ্ছে কি এখানে আমরা চক ডাস্টার ব্যবহার করি, চক এবং ব্ল্যাকবোর্ড সিস্টেম, তাই না? চক এবং ব্ল্যাকবোর্ড, টেক্সট বুক এবং হচ্ছে কি তোমার ওয়ার্কশিট আমরা ব্যবহার করি, 2 ডাইমেনশনাল চার্টস কিংবা ম্যাপস আমরা ব্যবহার করি, আর 3 ডাইমেনশনাল মডেল কিংবা স্পেসিমেন এগুলো আমরা তোমার হচ্ছে কি কিছু হচ্ছে কি জাস্ট ছুঁয়ে দিয়ে অনুভব করার চেষ্টা করাতে পারি, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে কি বেসিক্যালি ট্রেডিশনাল সিস্টেমের ক্ষেত্রে কাজ করে আর কি। ওকে, আচ্ছা, এবার এখানে কি কি তাহলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে? এই যে ট্রেডিশনাল আমরা শিক্ষা পদ্ধতির কথা বলছি, তার মানে অ্যাডভান্টেজ বলছে প্রমোটস হাই কনসেন্ট্রেশন, ইচ ইমিউন টু দ্য টেকনিক্যাল তোমার হচ্ছে কি আউটেজেস অ্যান্ড হাইলি কোস্ট ইফেক্টিভ ফর রিসোর্স তোমার হচ্ছে কি কনস্ট্রেন্টেড ইনস্টিটিউশনস। মানে কি না, এটা বলার চেষ্টা করছে যে শিক্ষার্থীদের মনোযোগী এবং একমুখী রাখতে সাহায্য করে, কিন্তু এখানে প্রযুক্তিগত ত্রুটির কোনো ভয় থাকে না, যেখানে যে কোনো হচ্ছে কি গ্রামীণ পরিকাঠামোই সহজে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আর ডিসঅ্যাডভান্টেজ মানে কি, এটি বলছে দেখো ট্রেন্ডস টু এনকারেজ রুট মেমোরাইজেশন, লেক ইন্টারেক্টিভ মেকানিজমস, স্ট্রাগলনেস টু হোল্ড দ্য অ্যাটেনশন অফ মডার্ন কাইনেস্থেটিক লার্নার্স। অর্থাৎ আমরা বলতে পারি এটি শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ ঘটায় না, মুখস্থ করার প্রবণতা বাড়ায়, আর দীর্ঘ সময় শিক্ষার্থীর মনোযোগটাকে কিন্তু ধরে রাখা যায় না, ঠিক আছে? এইগুলো হচ্ছে কি তোমার প্রোস অ্যান্ড কনস, মানে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ হিসাবে আমরা দেখতে পাই। তো এই জন্য সেই সমস্যাগুলোকে ওভারকাম করার জন্য বর্তমানে মডার্ন টিচিং সাপোর্ট সিস্টেম নিয়ে আসা হয়েছে, যেটাকে আমরা নন কনভেনশনাল টুলস হিসাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তাহলে এখানে দেখো দ্য মডার্ন সাপোর্ট সিস্টেম ব্রিজেস দ্য গ্যাপ বিটুইন ট্রেডিশনাল মেথডস অ্যান্ড পিওর ডিজিটাল টেকনোলজি। তাহলে একটা যে ডিজিটাল টেকনোলজির মধ্যে যে একটা ফাঁকফোকর থেকে যাচ্ছিল, সেটাকে ফুলফিল করার জন্য ট্রেডিশনাল মেথডসের সাথে একটা কানেক্টিভিটি তৈরি করা হলো। ইট মার্কস এ প্যারাডিয়াম শিফট টুয়ার্ডস লার্নার সেন্ট্রিক ইনস্ট্রাকশনস। মানে আগেটা টিচার সেন্ট্রিক ছিল, বর্তমানে যেটা নন কনভেনশনাল বা মডার্ন টিচিং সাপোর্ট সিস্টেম, সেখানে আমরা টিচার সেন্ট্রিক লার্নার সেন্ট্রিক করার চেষ্টা করেছি, ঠিক আছে? এবং এখানে দেখো ড্রয়িং ইন্সপিরেশনস ফ্রম এডুকেশনাল progressivism, the objective moves from merely securing high test marks to fostering deeper comprehension, practical application, আর critical thinking। অর্থাৎ যে জিনিসগুলো ঘাটতি ছিল, হ্যাঁ, যেগুলো আমরা বলছিলাম যে শিক্ষার্থীর হচ্ছে কি তোমার ভালো নম্বর পাওয়া নয়, তার ধারণা বাস্তব প্রয়োগ বা সমালোচনামূলক চিন্তা ভাবনার বিকাশ ঘটানো, সেই জিনিসগুলো কিন্তু আমরা এই মডার্ন টিচিং সাপোর্ট সিস্টেমে নিয়ে এসেছি। তো এর বৈশিষ্ট্য কি দেখো, প্রথম বলেছি যে ফেসিলেটার রোল। তাহলে এখানে হচ্ছে কি শিক্ষক এখানে মানে এক নায়ক নয়, এখানে হচ্ছে ফেসিলেটার হিসাবে কাজ করবেন। ভিজুয়াল অ্যান্ড অডিও ইন্টিগ্রেশন, অর্থাৎ এখানে হচ্ছে কি মাল্টি সেন্সার সিস্টেমের মাধ্যমে শুধুমাত্র কথা বলা নয়, তার সাথে দেখানোও যেতে পারে, তাই না? দেখানো এবং কথা বলা দুটোই হতে পারে। অ্যাক্টিভ এনগেজমেন্ট, অর্থাৎ এখানে প্রজেক্ট পদ্ধতি বা হিউরিস্টিক মেথডস, এগুলোকে কাজে লাগিয়ে আমরা গ্রুপ অ্যাক্টিভিটিসকে করিয়ে ডিসকভারিজের মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা এনগেজমেন্ট করে রাখতে পারছি, তাই না? তাদের দৃষ্টিভঙ্গি বা তাদের আকর্ষণটা পুরোটাই হচ্ছে কি শিক্ষার উপরেই থাকবে, তার বাইরে কিন্তু যাবে না। তো এখানে তাহলে কি কি কম্পোনেন্ট লাগবে, তাই না? এত কিছু করতে গেলে তো তোমার অনেক কম্পোনেন্ট লাগবে। প্রথম হচ্ছে ওভারহেড প্রজেক্টর, তাই না? ওভারহেড প্রজেক্টর মানে তোমরা নিশ্চয়ই জানো, মাথার উপরে যে প্রজেক্টরটা থাকে সেটা দিয়ে দেখবে একটা প্রতিফলন তৈরি করি আমরা ক্লাসরুমে। তো সেখানে আমরা প্রত্যেকটা জিনিসটাকে ভিজুয়ালি এবং অডিও ভিজুয়াল দুটো মাধ্যমে আমরা দেখাতে পারি। হোয়াইট বোর্ড অ্যান্ড মাল্টি কালার মার্কার্স, তাই না? আগে যেটা আমরা চক অ্যান্ড ব্ল্যাকবোর্ডে যেটাকে ইউজ করতাম, দেখবে এখানে মাল্টি কালার আমরা ব্ল্যাকবোর্ড ইউজ করবো, তাই না? হোয়াইট বোর্ড ইউজ করবো, সেখানে দেখবে ব্ল্যাক, ব্লু, তারপরে গ্রিন, রেড, এই সমস্ত মাল্টি কালার পেন দিয়ে আমরা কিন্তু লিখে প্রত্যেকটা জিনিসটাকে অ্যাট্রাকটিভ ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আর কি না, এডুকেশনাল অডিও ভিজুয়াল মেটেরিয়াল থাকবে এবং সায়েন্স ল্যাব তোমার হচ্ছে কি অ্যাপারেটাস, এবং তার সাথে রিয়েলিয়া মানে তোমাদেরকে আমি আগেও বলেছি, রিয়েলিয়া মানে রিয়েল লাইভ অবজেক্ট, তাই না? রিয়েল লাইভ অবজেক্ট মানে ধর তুমি কোনো একটা ফ্রুটস দেখাচ্ছ বা কোনো একটা ভেজিটেবলস দেখাচ্ছ, তাহলে সেটা রিয়েল অবজেক্টিভসটাকে তুমি তুলে ধরলে সেটাকে বলা হচ্ছে রিয়েলিয়া। তাহলে এইগুলো হচ্ছে কি একটা
মডার্ন সিস্টেম অফ যে এডুকেশন, সেখানে কিন্তু এই জিনিসগুলো লাগবে। তো এখানেও দেখো বলতে পারো যে প্রোস কন রয়েছে, অর্থাৎ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। অ্যাডভান্টেজ কি বলেছে দেখো, অ্যাডভান্টেজ বলছে যে ব্রেক্স ক্লাসরুম মনোটমি, মানে একটা একঘেয়েমি দূর করা, রিডিউসেস টাইম স্পেন্ড, তাই না? তাহলে মনোটনি তোমার বুঝতে পেরেছো, একঘেয়েমি হয়ে যায়। তো এই যে চক পেন মানে তোমার হচ্ছে কি ডাস্টারে দিয়ে হচ্ছে কি যে পড়াশোনা, সেগুলো একঘেয়েমি হয়ে যায়, সেগুলোকে কাটানোর জন্য প্রজেক্টর কিংবা মাল্টি কালার ব্ল্যাক মানে হোয়াইট বোর্ড ইউজ করতে পারি আমরা। টাইম স্পেন্ড ড্রয়িং কমপ্লেক্স ডায়াগ্রাম ম্যানুয়ালি, তাই না? ধরো তুমি কোনো জ্যামিতি শিখাচ্ছ বা কোনো একটা বায়োলজিক্যাল সায়েন্সে তুমি একটা ডায়াগ্রাম ড্র করছো, তাহলে দেখবে একটা অনেক টাইম টেকিং প্রসেসের মাধ্যমে মাস্টার ছবি আঁকতেই সময় চলে যাচ্ছিল, তাহলে সেটাকে সে প্রজেক্টারে তার ছবি অলরেডি থাকবে, পিপিটি রেডি করে আসবে, তাই না? আর ডিসঅ্যাডভান্টেজ বলতে কি না, এখানে বলছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ যদি না থাকে, তাই না, তাহলে তার কারণে সমস্যা হতে পারে। আর শিক্ষকদের এগুলো পরিচালনা করার জন্য একটা প্রাথমিক নলেজ প্রয়োজন রয়েছে না, অপারেটিং ট্রেনিং, তাই না? উইদাউট এনি ট্রেনিং বা এনি স্কিল দে ক্যান নট অপারেট দ্য মডার্ন টেকনোলজিস। ওকে, তাহলে তারা মডার্ন টেকনোলজি ব্যবহার করতে গেলে ধরো স্মার্ট বোর্ড, সাপোজ স্মার্ট বোর্ড হচ্ছে কি, ধরো একটা নর্মাল একটা প্রাইমারি স্কুলের টিচারকে বলা হলো যে আপনি স্মার্ট বোর্ডে পড়া, দিয়ে স্মার্ট বোর্ড আমরা সেখানে সেট করে দিলাম, তাহলে দে ক্যান নট ইউজ প্রপারলি বিকজ ল্যাক অফ দ্য স্কিল। ক্লিয়ার? তাহলে তারা হচ্ছে কি প্রপার ভাবে ইউজ করতে পারবে না যদি আমরা সেগুলোকে ব্যবহার করে দিতে পারি, মানে দিয়ে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে অপারেশনাল ট্রেনিং ইজ নিডেড ফর দ্য অপারেটিং হোল দ্য থিংস ইন দ্য ক্লাসরুম সিস্টেম, ওকে, টু ডেলিভার দ্য হোল মানে মডার্ন সিস্টেমস। ওকে, তাহলে সেক্ষেত্রে তাকে একটা মিনিমাম একটা স্কিল লাগবে, তবে গিয়ে সে কিন্তু ডেলিভার করতে পারবে, আদারওয়াইজ সে পারবে না। এবার আমরা আলোচনা করব আইসিটি টিচিং সাপোর্ট সিস্টেম, আইসিটি বেসড টিচিং সাপোর্ট সিস্টেম বা ডিজিটাল ট্রান্সফরমেশন, অর্থাৎ আইসিটি ভিত্তিক আমরা যে শিক্ষণ সহায়ক ব্যবস্থা এখন নিয়েছি, সেটা কি কি এখানে জিনিসপত্র রয়েছে দেখো। তো দেখো, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বেসড সাপোর্ট সিস্টেম রিপ্রেজেন্ট দ্য পিক অফ মডার্ন এডুকেশনাল টেকনোলজি। এই যে দেখতে পাচ্ছ এখন তোমরা ক্লাস করছো, আজ থেকে যদি আমরা 5-10 বছর পিছিয়ে যাই, তাহলে এরকম কোনো সিস্টেম ছিল যে তোমরা ঘরে বসে থাকবে, এখান থেকে আমরা পড়াবো এবং সেই পড়াশোনাটা তোমরা করতে পারবে? নিশ্চয়ই ছিল না। তাহলে এটা আস্তে আস্তে করে এই আইসিটি সিস্টেমটা ইমপ্রুভ হয়েছে, তাই না? দে ব্রিংস দ্য মডার্ন টেকনোলজি টু ইন্ট্রোডিউস দ্য আইসিটি বেসড লার্নিং সিস্টেম, তাই না? তো এই জন্য দে ক্যান ফেসিলিটেট দ্য মডার্ন টেকনোলজি, তাই না? মডার্ন এডুকেশন সিস্টেম এখানে এসছে। তো ইট অপারেটস দ্য রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং, ট্রান্সফর্মিং ক্লাসরুম ইন্টু গ্লোবাল বর্ডারনেস, সেলফ প্লেসড অ্যান্ড হাইলি কোলাবোরেটিভ লার্নিং ইকোসিস্টেম, তাই না? তো এখানে আমরা বৈশিষ্ট্যগুলো কি দেখতে পাবো? হ্যাঁ, প্রধান বৈশিষ্ট্য বলছে এনি টাইম এনিহোয়ার লার্নিং, তাই না? এদের হচ্ছে মূল লক্ষ্য হচ্ছে কি তোমার যে কোনো সময়ে, তাই না, শিক্ষার পরিধিকে চার দেওয়ালের গণ্ডির মধ্যে না রেখে বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়া, তাই না? হাইপার তোমার হচ্ছে কি ইন্টারেক্টিভিটি, অর্থাৎ এখানে দেখবে কুইজ, তাই না? তোমাদেরকে দেখবে ক্লাসটার পরে আমি একটা তোমাদের মক টেস্ট দিয়ে দিচ্ছি, তাই না? তারপরে হচ্ছে তোমার গেমিফিকেশন, রিয়েল টাইম ডেটা, এইগুলোকে আমরা ইউটিলাইজ করছি এখানে, এটাকে হাইপার ইন্টারেক্টিভিটি বলছি। আর এসিনক্রোনাস এবং সিনক্রোনাস মিক্স, অর্থাৎ এখানে কি হয় না, লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ড ক্লাসও তোমাদেরকে দেওয়া হয়, তাই তো? ধরো এই যে লাইভ ক্লাসটা হচ্ছে, দোজ স্টুডেন্ট হু ক্যান নট প্রপারলি জয়েন দ্য লাইভ ক্লাস সেশন, দে এভেল দ্য রেকর্ড ক্লাস, ওকে, উই প্রোভাইড দ্য রেকর্ড ক্লাসেস, সো দে facilitate they can enjoy the record class anytime anywhere, okay? তো সেই জন্য হচ্ছে কি আমরা বলতে পারি যে এই যে রেকর্ড ক্লাসের পাশাপাশি মানে লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ড ক্লাস, অ্যান্ড দে অলসো মানে দে অলসো এভেল দ্য পিডিএফ নোটস অলসো, তাই না? তাহলে তারা হচ্ছে ডিজিটাল যে সমস্ত রিপোজিটারি, অর্থাৎ সেখানে পিডিএফ নোটস, তোমার হচ্ছে সলভ পিডিএফ, এই সমস্ত পিডিএফগুলো তারা ইউটিলাইজ করতে পারছে। তো এই জন্য আমরা বলতে পারি যে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস হচ্ছে লার্নিং, এগুলো কিন্তু তারা পাচ্ছে। তাহলে এখানে কি কি কম্পোনেন্ট লাগবে দেখো, এখানে কম্পোনেন্ট বলতে প্রথম কথা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, তাই না? এখানে দেখো মডিউল লাগবে, গুগল ক্লাসরুম লাগবে, মাইক্রোসফট টিম লাগবে, যাতে করে ওই সমস্ত জিনিসগুলো করা যেতে পারে। স্মার্ট ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ডস লাগছে, তাই না? আচ্ছা, এবার ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিজিটাল ইনিশিয়েটিভ, তাহলে আমাদের ভারত সরকার যেই বুঝতে পারলো যে এডুকেশন সিস্টেমে আমরা যদি আইসিটিকে ইন্টিগ্রেশন না করি, তাহলে স্টুডেন্ট
সবসময় পিছিয়ে থাকবে, তাই না? ইন কম্পারেটিভ দ্য গ্লোবাল এডুকেশন সিস্টেম ইন আওয়ার ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম তারা হচ্ছে কি দেখবে আস্তে আস্তে করে পিছিয়ে পড়বে। তো তার যাতে হচ্ছে কি সামঞ্জস্যপূর্ণ একটা এডুকেশন সিস্টেমটাকে আমরা গ্লোবাল লেভেলে যদি নিয়ে আসতে পারি, তাহলে আমরা তার জন্য কিছু ডিজিটাল ইনিশিয়েটিভ নিতে হবে, এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটা নিয়েছেও। তো তার মধ্যে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম সোয়াম প্রভা, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া, NDLI যেটা। তো সোয়াম হচ্ছে দেখো স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইউথ অ্যাসপায়ারিং মাইন্ডস, এটা আমরা আগের দিন বলেছিলাম। দ্য ন্যাশনাল মুক্স প্ল্যাটফর্ম প্রোভাইডিং ফ্রি ইউনিভার্সিটি লেভেল কোর্সেস, তাই না? তারা বিভিন্ন কোর্সগুলো দিচ্ছে। সোয়াম প্রভা তোমরা জানো একটা হাই কোয়ালিটি এডুকেশনাল DTH টেলিভিশন চ্যানেল, যেটা ব্রডকাস্টিং করে 24x7 ওনার লাইভ সেশন তারা বারবার করে রিপিট টেলিকাস্ট করে থাকে। ইন্ডিয়ান ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া, এরা হচ্ছে কি তোমার ভার্চুয়াল রিপোজিটরি অফ মিলিয়নস অফ অ্যাক্টিভ একাডেমিক টেক্সট অ্যান্ড হচ্ছে টেক্সট বুক। ওকে, আচ্ছা এবার দেখো ইমার্সিভ টেকনোলজিস, এখানে ভার্চুয়াল সিমুলেশন অফ অ্যান্ড 3D অ্যানিমেশনস, AI ড্রাইভেন পার্সোনালাইজড ফিডব্যাক লুপস, এগুলো কিন্তু হয়ে থাকে। এবারে স্ট্র্যাটেজিক প্রস্কন, মানে এখানেও দেখো কিছু সুবিধা অসুবিধা তো থাকবেই, তাই না? কি সুবিধা অসুবিধা দেখো। প্রথমে সুবিধা, এটা বলছে ইনস্ট্যান্টলি কানেক্টস রুরাল অ্যান্ড রিমোট স্টুডেন্টস উইথ টপ টায়ার এডুকেটার্স, হ্যাঁ, সাপোর্টস সেলফ প্লেসড লার্নিং, অপটিমাইজ ভাস্ট সিলেবি ইন মিনিমাম টাইম। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও দেশের সেরা শিক্ষকদের কাছ থেকে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে, নিজের গতিকে পড়াশোনার মানে নিজের গতিতে পড়াশোনা করতে পারছে, বিশাল সিলেবাস কম সময়ের মধ্যে কমপ্লিট করতে পারছে। আর একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে কি না, বলছে দেখো দ্য হাই ইনিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার পোস্ট রিস্ক ক্রিয়েটিং এ ডিজিটাল ডিভাইড ফর তোমার আন্ডার প্রিভিলেজড স্টুডেন্টস অ্যান্ড এক্সপোজেস লার্নার্স টু ডিজিটাল ফেটিক অ্যান্ড ডিস্ট্রাকশনস। দেখো এই যে ডিজিটাল ডিভাইড, এটা খুব বড় একটা চ্যালেঞ্জেস বর্তমান এডুকেশন সিস্টেমে। কেন না, তোমরা জানো যে প্রাথমিক পরিকাঠামো গঠনের খরচ অনেক বেশি, যার কারণে গ্রামীণ কিংবা যারা দরিদ্র শিক্ষার্থী তারা এই ডিজিটাল বিভাজন কিন্তু তৈরি করতে মানে তারা হচ্ছে কি সবসময় সেই পরিষেবাটা পাচ্ছে না গ্রামে, তাই না? যেটা শহরের মানুষ ছেলেমেয়েরা যারা একটা অতিরিক্ত স্ক্রিন টাইম তোমার হচ্ছে কি মানে যারা একটা ভালো হচ্ছে কি জিনিস সাপোর্ট পাচ্ছে, সেই জিনিসটা যারা রুরাল এরিয়াতে যারা যে সমস্ত স্টুডেন্ট প্রত্যন্ত গ্রামে অবস্থান করছে তারা ডিজিটাল ডিভাইডের শিকার হচ্ছে, তাই না? আর একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, দেখবে শহরের ছেলেমেয়েরা ডিজিটাল ফেটিক কিংবা ডিস্ট্রাকশন, অর্থাৎ দেখবে এটা কিন্তু হচ্ছে কি তোমার একটা অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে মানসিক ক্লান্তিতেও পড়ে যাচ্ছে, তাই না? এটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে ওভারঅল আজকে যে সিলেবাসটা আমরা ডিসকাস করলাম, এটা মূলত হচ্ছে কি তাহলে যে তোমার হচ্ছে কি শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ আমরা টিচিং সাপোর্ট সিস্টেমটাকে কিভাবে ট্রেডিশনালি তোমার ম্যানেজমেন্ট করছি, কিভাবে মডার্ন সিস্টেমে ম্যানেজমেন্ট করছি, কিভাবে আমরা ICT বেস সিস্টেমটাকে ইন্টিগ্রেট করার চেষ্টা করছি, সেই জিনিসটাকে নিয়ে আমরা আজকে বোঝার চেষ্টা করলাম। ঠিক আছে, তো চলো আমরা যেভাবে প্রত্যেক দিনের ক্লাসে স্টুডেন্টদেরকে ইনভলভ করাই বাংলাটাকে পড়ানোর জন্য, কারণ তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গল জেনারেল মানে ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষার জেনারেল পেপার বাংলা ইংরেজি দুটো ভাষায় থাকে। ঠিক আছে, তো আমি চেষ্টা করেছি বাংলাতে বলে দেওয়ার জন্য ইংলিশের পাশাপাশি, তাও তোমাদের যেহেতু হচ্ছে কি একটা শিক্ষাগত ব্যাপার রয়েছে, তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমাদের মধ্যে পাট করে প্রত্যেকটা জিনিস পড়ার জন্য। ঠিক আছে, চলো শুরু করো। প্রথমে আমরা এই যে ভূমিকা থেকে শুরু করো একজন, তাই না? আমি প্রত্যেককে বলবো, প্রথমে কেউ শুরু করো, নাম বলে দেবো। আচ্ছা, ঋতুপর্ণা দাস অধিকারী সে প্রথমে পড়বে বলছে। ঠিক আছে, শুরু কর ঋতুপর্ণা। শিক্ষণ ব্যবস্থা ঐতিহ্যগত, আধুনিক এবং ICT বেস প্রিমিয়াম মোড। প্রথমে ভূমিকা না, শিক্ষা সহায়ক ব্যবস্থা টিচিং সাপোর্ট সিস্টেম বলতে সেই সমস্ত সরঞ্জাম, উপাদান, পরিকাঠামো এবং প্রযুক্তি যা একজন শিক্ষক তার পাঠদান প্রক্রিয়াকে আরো ফলপ্রসূ করতে এবং শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে এবং দীর্ঘস্থায়ী জ্ঞান অর্জনে ব্যবহার করেন। প্রথম, ঐতিহ্যগত শিক্ষণ সহায়ক ব্যবস্থা, ইংলিশে বলতে ট্র্যাডিশনাল অর কনভেনশনাল সিস্টেম। ঐতিহ্যগত শিক্ষণ ব্যবস্থা সম্পূর্ণভাবে শিক্ষক কেন্দ্রিক। এটি মূলত মৌখিক নির্দেশিকা, পাঠ্যপুস্তক এবং প্রজেক্টরহীন পরিকাঠামোর উপর
নির্ভরশীল। এই ব্যবস্থাটি তৃতীয় স্তরের শিক্ষণ মেমোরি লেভেল অফ টিচিং এর সঙ্গে গভীরভাবে যুক্ত, যেখানে ধারণার গভীর বিশ্লেষণের চেয়ে মুখস্থ বিদ্যার উপর জোর দেওয়া হয়। প্রধান বৈশিষ্ট্যগুলি হলো, প্রথম প্রথম শিক্ষকের আধিপত্য। শিক্ষক হলেন ক্লাসরুমের একমাত্র নিয়ন্ত্রক এবং জ্ঞানের উৎস। 2 নম্বর, নিষ্ক্রিয় শিখন। শিক্ষার্থীরা মূলত নিষ্ক্রিয় শ্রোতা হিসেবে ক্লাসে উপস্থিত থাকে এবং নোট নেয়। 3 নম্বর হচ্ছে অল্প খরচ এবং সহজলভ্যতা। এটি বিদ্যুৎ, ইন্টারনেট বা কোনো নামী ডিজিটাল ডিভাইসের উপর নির্ভর করে না। তার মূল সরঞ্জামগুলি কি না, প্রথম হচ্ছে চক এবং ব্ল্যাকবোর্ড। রিয়েল টাইমে কোনো লেখা, সমীকরণ বা রেখাচিত্র প্রদর্শনের সনাতন মাধ্যম। 2 নম্বর হচ্ছে পাঠ্যপুস্তক এবং ওয়ার্কশিট, নির্ধারিত সিলেবাসের প্রধান এবং নির্ভরযোগ্য তথ্যের উৎস। 3 নম্বর হচ্ছে চার্ট, মানচিত্র এবং গ্রুপ, ভৌগোলিক সীমানা, ঐতিহাসিক সময়রেখা বা কোনো কিছু শ্রেণীবিভাগ দেখানোর জন্য ব্যবহৃত ঠিক চিত্র। 4 নম্বর হচ্ছে ত্রিমাত্রিক মডেল এবং নমুনা, স্পেসিমেন না মানব কঙ্কাল বা বিভিন্ন বিজ্ঞানাগারের বস্তু যা শিক্ষার্থীদের হাতে দিয়ে ছুঁয়ে অনুভব করতে পারে। সুবিধা এবং অসুবিধা কি কি রয়েছে না, সুবিধাগুলি হলো শিক্ষার্থীদের মনোযোগ একমুখী রাখতে সাহায্য করে, প্রযুক্তিগত ত্রুটির কোনো ভয় থাকে না এবং গ্রামীণ পরিকাঠামোয় সহজেই এটি ব্যবহার করা যায়। অসুবিধা কি না, এটি শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ভাবনার বিকাশ ঘটায় না, মুখস্থ করার প্রবণতা বাড়ায় এবং দীর্ঘ সময় শিক্ষার্থীর মনোযোগ ধরে রাখতে ব্যর্থ হয়। ওকে, ঠিক আছে। আরেকজন হ্যাঁ, ঠিক আছে। এবারে আধুনিক শিক্ষণ সহায়ক ব্যবস্থা বা মডার্ন সিস্টেম একজন পড়ো। নেক্সট পড়ো। সাবিত্রী পড়ো। হ্যাঁ, সাবিত্রী শুরু করো। আধুনিক শিক্ষণ সহায়ক ব্যবস্থা, মডার্ন সিস্টেম। আধুনিক শিক্ষণ ব্যবস্থা ঐতিহ্যগত এবং সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থার মধ্যবর্তী একটি যোগসূত্র। এটি শিক্ষার্থী কেন্দ্রিক, লার্নার কেন্দ্রিক ধারণার উপর প্রতিষ্ঠিত, যা শিক্ষাগত প্রগতিবাদের এডুকেশনাল প্রোগ্রেসিজম দ্বারা অনুপ্রাণিত। এখানে লক্ষ্য কেবল পরীক্ষায় ভালো নম্বর পাওয়া নয়, এবং ধারণার বাস্তব প্রয়োগ ও সমালোচনামূলক চিন্তা ভাবনার বিকাশ ঘটানো। প্রধান বৈশিষ্ট্য সমূহ। সহায়তাকারীর ভূমিকা। শিক্ষক এখানে একনায়ক নয়, বরং একজন পথপ্রদর্শক বা সহায়তাকারী, ফ্যাসিলিটেটর। 2 নম্বর, দৃশ্যশ্রাব্য উপাদানের মিশ্রণ। মাল্টি সেন্সরি উদ্দীপনা, দেখা এবং শোনা একসাথে ব্যবহার করে পড়াশোনাকে আকর্ষণীয় করা হয়। সক্রিয় অংশগ্রহণ, দলগত কাজ, প্রজেক্ট এবং আবিষ্কারমূলক শিক্ষণের উপর জোর দেওয়া হয়। মূল সরঞ্জাম সমূহ। ওভারহেড প্রজেক্ট, OHP, স্লাইডের মাধ্যমে বড় স্ক্রিনে লেখা বা ছবি ফুটিয়ে তোলার প্রাথমিক আধুনিক যন্ত্র। হোয়াইটবোর্ড ও মার্কার পেন, ব্ল্যাকবোর্ডের আধুনিক রূপ, যা চকের ধুলোবালি থেকে রক্ষা করে এবং রঙিন মার্কারের মাধ্যমে বিষয়বস্তুকে সহজে ফুটিয়ে তোলে। LCD, প্রজেক্টর এবং শিক্ষামূলক CD, DVD, জটিল বৈজ্ঞানিক পরীক্ষা বা ঐতিহাসিক তথ্যচিত্র ক্লাসরুমে দেখানোর জন্য ব্যবহৃত হয়। বিজ্ঞানাগারের যন্ত্রপাতি, ল্যাবরেটরি অ্যাপারেটাস, তাত্ত্বিক জ্ঞানকে হাতে কলমে পরীক্ষা করার সুযোগ। সুবিধা ও অসুবিধা। সুবিধা, একঘেয়েমি দূর করে জটিল চিত্র হাতে আঁকার সময় বাঁচায় এবং সব ধরনের শিক্ষার্থীর শিক্ষণ শৈলীকে সমর্থন দেয়। অসুবিধা, এর জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ ও নির্দিষ্ট সরঞ্জামের প্রয়োজন হয় এবং শিক্ষকদের এগুলো পরিচালনা করার জন্য প্রাথমিক প্রশিক্ষণের দরকার পড়ে। গুড, ঠিক আছে। এবারে নেক্সট আরেকজন, সে হচ্ছে কি ICT বেস সিস্টেমটা পড়বে। নেক্সট নিজে থেকে কে পড়বে? মমিতা না ঈশিতা না দেবাদ্রিতা, তিনজনের মধ্যে কে পড়বে বলো? দেবাদ্রিতা পড়ো, দেবাদ্রিতা।
আচ্ছা, ঈশিতা বলছে, ঠিক আছে, ঈশিতা পড়ো, শুরু করো, ঈশিতা পড়ো। আইসিটি ভিত্তিক শিক্ষণ সহায়ক ব্যবস্থা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক শিক্ষণ ব্যবস্থা হলো আধুনিক শিক্ষণ বা বিজ্ঞানের সর্বাধুনিক রূপ। এটি মূলত চিন্তনমূলক স্তরের শিক্ষণ, রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং এর সাথে সম্পর্কিত। এটি ক্লাসরুমকে একটি বৈশ্বিক, সীমাহীন এবং স্বগতিশীল সেফ প্লেসড লার্নিং ইকোসিস্টেমে রূপান্তরিত করেছে। এর প্রধান বৈশিষ্ট্য সমূহ: যে কোনো সময় যে কোনো স্থানে শিক্ষণ, শিক্ষার পরিধিকে চার দেওয়ালের গণ্ডি থেকে মুক্ত করে বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে দেয়। দ্বিতীয়, উচ্চমাত্রার মিথস্ফিয়ার ইন্টারঅ্যাক্টিভিটি, কুইজ, গ্যামিফিকেশন এবং রিয়েল টাইম ডেটার মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি নিজের মূল্যায়ন করতে পারে। 3 নম্বর হচ্ছে সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস লার্নিং, লাইভ ক্লাস সিনক্রোনাস, পাশাপাশি রেকর্ডেড ক্লাস ও পিডিএফ রিসোর্স যেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, তার সুবিধা রয়েছে। মূল সরঞ্জাম সমূহ: লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এলএমএস, এগুলি হলো গুগল ক্লাসরুম মডেল বা মাইক্রোসফট টিমের মতো প্ল্যাটফর্ম। দ্বিতীয় হচ্ছে স্মার্ট ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড, স্পর্শ বা টাচের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করা বা স্ক্রিনের লেখা সরাসরি সেভ করার ডিজিটাল স্ক্রিন। এবার ভারত সরকারের কিছু ডিজিটাল উদ্যোগ সমূহ হলো: প্রথম, স্বয়ং, ভারতের নিজস্ব মুক্স প্ল্যাটফর্ম যা বিনামূল্যে উচ্চমানের বিশ্ববিদ্যালয় স্তরের কোর্স প্রদান করে। দ্বিতীয় হচ্ছে স্বয়ংপ্রভা, উচ্চমানের শিক্ষামূলক ডিটিএইচ চ্যানেলের একটি গ্রুপ যা 24 ঘন্টা শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করে। 3 নম্বর হচ্ছে NDLI, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া, এটি কোটি কোটি বই ও গবেষণাপত্রের একটি বিশাল ডিজিটাল লাইব্রেরি। 4 নম্বর হচ্ছে ভার্চুয়াল সিমুলেশন এবং এআই, এটা আরেকটা ভাগ। তো এখানে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও 3D অ্যানিমেশনের সাহায্যে কাল্পনিক বা জটিল বৈজ্ঞানিক পরিবেশ তৈরি করতে শেখানো। সুবিধা ও অসুবিধা: সুবিধা হলো প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও দেশের সেরা শিক্ষকের ক্লাস করার সুযোগ পায় এবং নিজের গতিতে পড়াশোনা করা যায়। অসুবিধে: প্রাথমিক পরিকাঠামোর গঠনের খরচ অনেক বেশি, গ্রামীণ ও দরিদ্র শিক্ষার্থীদের ক্ষেত্রে ডিজিটাল বিভাজন তৈরি করে। ওকে, গুড, থ্যাংক ইউ। চলো, তাহলে আমরা যতটা আজকে থিওরি জানলাম, ঠিক আছে, আমি এটাও বুঝতে পারছি যে আজকে থিওরি খুব এটা বেশি জটিল নয়, তোমরা সবাই পেরেছো, মানে পারবে আর কি, ঠিক আছে, বা এটা সহজ জিনিস। তো এখান থেকে আমরা 15খানা কোশ্চেন হচ্ছে কি প্র্যাকটিস করে নেবো, যেগুলো পরীক্ষার উপযোগী আর কি, ঠিক আছে, এবং তোমরা কিন্তু উত্তর করবে, তারপর না পারলে আমি বলে দেবো। ফার্স্ট কোশ্চেন বলছে, দেখো, নিচের কোন শিক্ষণ সহায়ক ব্যবস্থাটি স্মৃতির স্তরের শিক্ষণ বা এমএলটি এর উপর অত্যন্ত নির্ভরশীল? ওকে, ফার্স্ট বলেছে স্মার্ট ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ডস, ট্রেডিশনাল চক অ্যান্ড ব্ল্যাকবোর্ড, অপশন সি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, অপশন ডি ভার্চুয়াল সিমুলেশন ল্যাবস। ওকে, আমাদেরকে বলতে হবে যে অত্যন্ত নির্ভরশীল কারের উপরে, না এমএলটির উপরে। তাহলে এখানে যারা অপশন বি বলবে না, বি ইজ দ্য, কারণ ট্রেডিশনাল চক অ্যান্ড ব্ল্যাকবোর্ড যেটা আমরা পড়ালাম, যেটা হচ্ছে কি তোমার ট্রেডিশনাল এডুকেশন সিস্টেমের মধ্যে থাকে, তো সেটা হচ্ছে দেখো, সেক্ষেত্রে দেখো হাইলি ডিপেন্ডেন্ট দ্য মেমোরি লেভেল অফ টিচিং, তাই না? তাহলে এখানে যারা অপশন বি বলেছো তারা একদম সঠিক উত্তর বলেছো, তাই না? এই ধরনের পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে। চলো, কোশ্চেন নাম্বার 2 বলেছে যে এডগার ডেলের অভিজ্ঞতার শঙ্কু অনুযায়ী সর্বোচ্চ শিখন ধারণা ক্ষমতার জন্য নিচের কোন অভিজ্ঞতাটিকে একেবারে ভিত্তিতে রাখা হয়েছে, মানে বেসে রাখা হয়েছে, ঠিক আছে, মানে একটা তোমরা বলতে পারো কোর অফ এক্সপিরিয়েন্স, যেটা তার উপর হচ্ছে কি তোমার একটা শঙ্কু তৈরি করা হয়েছে, অভিজ্ঞতার শঙ্কু, ঠিক আছে। তো সেটাতে হচ্ছে কি আমরা স্টেপ বাই স্টেপ সাজিয়ে রাখি আর কি, ঠিক আছে। যদি তোমরা না জানো, এটা আমি না হয় বলে দিচ্ছি। এখানে মূলত হচ্ছে কি আমরা এই যে এডগার ডেল ডাইরেক্ট এবং হচ্ছে কি তোমার হ্যান্ডসন পারপাসফুল রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে তিনি বেস অফ দ্য কোন অফারিং দ্য হাইয়েস্ট লেভেল অফ রিটেনশন তোমার হচ্ছে কি করেছেন। তো সেখানে সবচেয়ে বেসে বা নিচে রাখা হয়েছে কাকে? একদম, তাহলে ডাইরেক্ট পারপাসফুল এক্সপেরিমেন্টস, মানে প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতাটাকে একদম পুরো বেস লাইনে রাখা হয়েছে, ঠিক আছে। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 3।
এটা পারবে তোমরা। বলছে দেখো, বিবৃতিটি বিবেচনা করুন। সোয়াম হলো ভারত সরকার দ্বারা উন্নত একটি দেশীয় আইটি প্ল্যাটফর্ম। সোয়ামের পুরো নাম কি? মানে সোয়ামের পুরো নাম হচ্ছে কি, আমরা আগের ক্লাসেও পড়িয়েছিলাম, তাই না? যারা যারা তোমরা অপশান এ বলে মনে করছো তারাই একদম সঠিক উত্তর বলেছো। স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপায়ারিং মাইন্ডস। ঠিক আছে, তাহলে অপশান এ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, অপশান এ যারা যারা বলেছো একদম সঠিক উত্তর বলেছো। চলো সবাই উত্তর করো, দিলে ক্লাসটা ভালো লাগে। ঠিক আছে, আমি কোশ্চেন বলার পরে একটু টাইম দিচ্ছি, তারপরে তোমরা উত্তর বলবে। বলেছে একটি ওভারহেড প্রজেক্টরকে শিক্ষণ সহায়ক ব্যবস্থার কোন শ্রেণীতে সবচেয়ে ভালো অন্তর্ভুক্ত করা যায়? তো বলেছে ট্রেডিশনাল নন প্রজেক্টেড এড, মডার্ন প্রজেক্টেড এড, আইসিটি বেসড ডিজিটাল এড, নাকি এক্সপেরিয়েন্সিয়াল অ্যাক্টিভিটি এড, তাই না? তাহলে এখানে আমরা বুঝতেই পেরেছি ওভারহেড যে প্রজেক্টটা, তো সেখানে আমরা কাকে রাখি? একদম, তাহলে মডার্ন প্রজেক্টর এড, তাই না? আধুনিক প্রক্ষেপিত সহায়ক সামগ্রীর মধ্যেই আমরা রেখেছি, তাই না? অপশান কিন্তু বি হবে, এ হবে না বাবা, ঋতুবর্ণ না। ট্রেডিশনাল নন প্রজেক্টেড এড কেন আসবে বাবা, তাই না? তাহলে এটা আসবে অপশান বি, অপশান বি আসবে, তাই না? চলো কোশ্চেন নাম্বার 5। কোন প্ল্যাটফর্মটি একটি প্রতিষ্ঠানকে ইউনিফাইড ক্লাউড পরিকাঠামোয় শিক্ষার্থীর অগ্রগতি ট্র্যাক করতে, ই নোট শেয়ার করতে, কুইজ পরিচালনা করতে এবং সক্রিয়ভাবে গ্রেড প্রদান করতে সহায়তা করে? স্বয়ংপ্রভা, জাতীয় ডিজিটাল লাইব্রেরি, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, সম্প্রসার টেলিভিশন চ্যানেল, তাই না? এটা খুব ভালো কোশ্চেন, আমি জানি না সবাই বলতে পারবে কিনা, বা বলা উচিত, আমরা পড়লাম, তাই না? এটা হচ্ছে কি তোমার কি হবে গো, কি হবে দেখি কারা কারা বলতে পারে। একজন বলেছে ঋতুপর্ণা, সে বলেছে সি, তাই না? বাকিরা বলো। দেখো এখানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বলেছে না, তো এখানে আমরা মূলত হচ্ছে কি, এখানে কাকে রাখবো বলো দেখি? এই যে গুগল ক্লাসরুম কথা বলেছিলাম, তাই না? বা মডিউল প্রোভাইড কম্প্রিহেন্সিভ, ইউনিফাইড অ্যাডমিনিস্ট্রেশন, ট্রেকিং এন্ড ডেলিভারি এডুকেশন কন্টেন্ট, এগুলো বলেছিলাম না? তাহলে এটা সি করো তোমরা, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, একদম অপশন সি যারা যারা বলেছো একদম সঠিক উত্তর। চলো এবার বলেছে দেখো, এটা স্টেটমেন্ট দিয়ে আমি একটা কোশ্চেন দিয়েছি, এটা এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে। আমি ইংলিশটাই পড়ছি, ঠিক আছে, তাদের পড়তে সুবিধা, মানে বুঝতে সুবিধা হয়। সোয়াম মানে স্টেটমেন্ট 1 বলেছে সোয়াম প্রভা ব্রডকাস্ট এডুকেশনাল প্রোগ্রাম থ্রু ডিটিএইচ চ্যানেলস ইউজিং দ্য GSAT-15 স্যাটেলাইট। স্টেটমেন্ট 2 বলেছে দ্য কন্টেন্ট অন সোয়াম প্রভা ইজ আপডেটেড এভরি সিঙ্গেল ডে ফর অ্যাটলিস্ট 4 আওয়ার্স, তাই না? তাহলে দুটো স্টেটমেন্ট এর মধ্যে কোনটা সঠিক কোনটা মিথ্যে সেটা আমাদেরকে বলতে হবে, কেমন? তো চলো তাহলে যারা যারা ক্লাস করছো তোমরা একটু জানাও তো এটা কি উত্তর হবে। একদম, তাহলে যারা অপশান, আমি নাম স্পেসিফিক্যালি বলছি না, আমি দেখতে পাচ্ছি এখানে দুজন কিন্তু সঠিক উত্তর বলেছে। আমি দেখতে পাচ্ছি প্রায় 6 জন ক্লাস করছো, তোমরা বলতে পারো, ঠিক আছে, নিজের উত্তরটা বলতে পারো। না হলে তো আমি বলে দিচ্ছি, নিজের উত্তরের সাথে মিলিয়ে নেবে, তাতে দেখবে কোশ্চেনের অ্যান্সারটা মনে রাখার ক্ষমতাটা অনেকদিন বেড়ে যায়। যাই হোক, তাহলে এখানে বোথ স্টেটমেন্ট 1 and 2 আর কারেক্ট, তাই না? দুটোই কিন্তু ঠিক, কারণ সোয়াম প্রভার মাধ্যমে আমরা ডিটিএইচ চ্যানেলের মাধ্যমে উচ্চমানের শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রসারণ করি, আর স্বয়ংপ্রভার হচ্ছে বিষয়বস্তু প্রতিদিন অন্তত হচ্ছে 4 ঘন্টার জন্য নতুন করে আপডেট করা হয়, তাই না? তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। চলো কোশ্চেন নাম্বার 7। হোয়াট ইজ দ্য প্রাইমারি ডিসঅ্যাডভান্টেজ অফ রিলাইং কম্পিটেন্টলি অন ICT বেসড টিচিং সাপোর্ট সিস্টেম ইন ডেভেলপিং রিজিয়ন লাইক ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের মতন একটি উন্নয়নশীল অঞ্চলে সম্পূর্ণভাবে ICT ভিত্তিক শিক্ষণ সহায়ক ব্যবস্থার উপর নির্ভর করার অসুবিধা কি হতে পারে, তাই না? এখানে 4টি অপশন আছে। মানসম্মত সিলেবাসের অভাব, ডিজিটাল বিভাজন বা ডিজিটাল ডিভাইড বৃদ্ধি পাওয়া, তরুণ শিক্ষার্থীদের মধ্যে কম আগ্রহ, অডিও উদ্দীপনার সম্পূর্ণ অভাব। তাহলে এটা আমরা যেটা উত্তরটা করব অপশন বি এরটাই করব, তাই না? এটা যে ডিজিটাল ডিভাইড, ঠিক আছে, তাহলে অপশন বিটাকেই আমরা উত্তর করবো। এখানে উত্তর অপশন এ হবে না, ঠিক আছে মমিতা বাবা, এখানে অপশন এ হবে না। তার কারণ হচ্ছে কি, দেখো আমরা হচ্ছে কি এতটা হচ্ছে কি তোমার বলতে পারি যে টেকনোলজি থেকে উন্নত হয়ে গেছি তা নয়, কারণ বড় বড় IT
মানে শহর রয়েছে, যেমন ধরো বেঙ্গালুরু, মুম্বাই, এটা তুলনামূলকভাবে উন্নত। তো আমাদের এখানে এতটাই হচ্ছে কি তোমার উন্নত হয়ে যায়নি, যে গ্রামীণ অঞ্চলে তোমরা জানো যে ডিজিটাল ডিভাইড একটা বড় চ্যালেঞ্জেস। কেন না, ডিজিটাল ডিভাইড হচ্ছে কি তাকেই বলবো আমরা, যখন কি হয় না, ধরো একটা শহরের সাথে গ্রামের যদি আমরা কম্পেয়ার করি, তাহলে সেখানে তারা শহরের যারা ইন্টারনেট থেকে শুরু করে দামি দামি যে ইনস্ট্রুমেন্ট যেগুলো ইউজ করছে, সেগুলো কিন্তু গ্রামের ছেলেরা পাচ্ছে না। তাহলে এই যে দুটোর মধ্যে যে মানসম্মত একটা ডিফারেন্সিয়েট তৈরি হচ্ছে, এটাকে আমরা ডিজিটাল ডিভাইড বলছি। ঠিক আছে, তাহলে এটা ওয়েস্ট বেঙ্গলে আমাদের অনেক জায়গার ক্ষেত্রে এখনো আমরা দেখতে পাই। চলো, কোশ্চেন নাম্বার 8, which of the following is considered as an activity aid that provides kinesthetics and tactile experiences to a learner? অর্থাৎ আমরা নিচের কোনটিকে একটি সক্রিয়তা সহায়ক সামগ্রী হিসাবে গণ্য করা হয় যা শিক্ষার্থীর গতিশীল এবং স্পর্শগত অভিজ্ঞতা প্রদান করে? ঠিক আছে, চলো তাহলে আমরা এখানে কি করব, তাহলে এখানে অপশন বলেছে যে শিক্ষামূলক পডকাস্ট শোনা, একটি ওয়াল চার্টের দিকে তাকানো, শিক্ষামূলক ক্ষেত্র পরিদর্শনে অংশ নেওয়া, একটি বিশ্বকোষ পড়া। তাহলে আমি যে অ্যান্সারটাকেই প্রায়োরিটি দেবো অপশান সি। এখানে ঈশিতা থেকে মৌমিতা থেকে সাবিত্রী থেকে ঋতুপর্ণা, দেবাদ্রিতা, সবাই কিন্তু অপশান সি কেই তোমরা বলেছো, একদম সঠিক উত্তর, তাই না? তাহলে এখানে শিক্ষামূলক ক্ষেত্র পরিদর্শনে অংশ নেওয়া, যেটাকে আমরা ফিল্ড ট্রিপ বলি। ঠিক আছে, কোয়েশ্চন নাম্বার 9, ইন এ ফ্লিপেড ক্লাসরুম মডেল হাউ আর দ্য রোলস অফ টিচিং সাপোর্ট সিস্টেম রি-এনগেজিং? অর্থাৎ আমরা বলতে পারি একটি ফ্লিপড ক্লাসরুম মডেলে শিক্ষণ সহায়ক ব্যবস্থার ভূমিকা কিভাবে পরিবর্তিত হতে পারে। ঐতিহ্যগত লেকচার সম্পূর্ণভাবে বাদ দেওয়া, আইসিটি সরঞ্জাম বাড়িতে প্রাথমিক ধারণার জন্য ব্যবহার করা, নাকি পাঠ্যপুস্তক সম্পূর্ণভাবে ব্ল্যাকবোর্ড দ্বারা প্রতিস্থাপিত করা, নাকি মূল্যায়ন সম্পূর্ণভাবে বহিরাগত সহকর্মী বোর্ড দ্বারা পরিচালিত হয়? তাহলে আমরা কিন্তু এটাতে অপশান কোনটাকে চুজ করব বলো? একদম যারা যারা অপশান বি বলেছো, তাই না, একদম ঋতুপর্ণা, সাবিত্রী, ঈশিতা, মৌমিতা, দেবাদ্রিতা, সবাই কিন্তু সঠিক বলেছো। এটা আইসিটি টুলস আর ইউজড এট হোম ফর বেসিক কনসেপ্ট অ্যান্ড ক্লাসরুম আর রিজার্ভ ফর প্র্যাকটিক্যাল ডিসকাশনস। চলো, কোয়েশ্চেন নাম্বার 10 এরটা তোমরা নিজেরাই পড়ে নিজেরাই উত্তর করো। ঠিক আছে, 1 মিনিট। তাহলে এটা আমরা কি উত্তর করব বলো? দেখো তাহলে কি কি বলেছো তোমরা, সবাই বলেছো বি। দেখো, যেহেতু বলেছে আমাদেরকে কোন শিক্ষণ সহায়ক সামগ্রী গ্রামীণ জনসাধারণের কাছে জটিল ঐতিহাসিক ঘটনা ব্যাখ্যা করার জন্য স্বাক্ষর বাধাকে অতিক্রম করতে পারে, তাহলে এটা যারা অপশন বি বলেছে একদম সঠিক, তাই না? অডিও ভিজুয়াল ফিল্মস অ্যান্ড ড্রামাটাইজেশন, তাই না? তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে যাই আমরা। পরের কোশ্চেন বলেছে যে নিচের কোন সমন্বয়টি কেবল প্রক্ষেপিত বা নন প্রজেক্টেড দৃশ্যগত ঐতিহ্যবাহী শিক্ষণ সহায়ক সামগ্রীকে নির্দেশ করে? ব্ল্যাকবোর্ড, চার্টস, মডেলস, স্লাইডস, ওএইচপি ইন্টারেক্টিভ বোর্ড, রেডিও টেলিভিশন ওয়ার্কশিটস, আর হচ্ছে কি তোমার ভিডিও ফ্ল্যাশ কার্ড আর এলসিডি প্রজেক্টর। ঠিক আছে, তাহলে এখানে আমরা উত্তর করব অপশান এ কে। ঠিক আছে, ব্ল্যাকবোর্ড, চার্টস অ্যান্ড মডেলস। ঠিক আছে, অপশান এ যারা যারা বলেছো একদম সঠিক উত্তর। ওকে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে 12, শ্রেণীকক্ষে অ্যানিমেশন ডিজিটাল ইন্টারেক্টিভ সফটওয়্যারের ব্যবহার মূলত ঐতিহ্যগত সহায়ক ব্যবস্থার কোন সীমাবদ্ধতা দূর করে? ঠিক আছে, দেখো তাহলে এখানে আমরা বেসিক্যালি 4টি অপশন দেখতে পাচ্ছি। তো তার মধ্যে যারা যারা তোমরা অপশান বিটাকে চুজ করছো না, অর্থাৎ গতিশীল এবং অদৃশ্য আণুবীক্ষণিক প্রক্রিয়াগুলি দৃশ্যমান প্রদর্শন করতে না পারা, এটাই হচ্ছে কি সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 13 বলছে যে যখন একজন শিক্ষক মূলের স্থান শেখানোর জন্য বিশ্ববিদ্যালয়ের বাগান থেকে উপড়ে আনা একটি বাস্তব উদ্ভিদ ব্যবহার করেন, তখন উদ্ভিদটি কিসের হিসাবে কাজ করে?
তাই না? আমি তোমাদেরকে পড়ানোর সময়ই বলেছি যে যখন আমরা রিয়েল অবজেক্টটাকে ব্যবহার করব তখন তাকে আমরা রিয়েলিয়া বলি, তাই না? রিয়েলিয়া, রিয়েল অবজেক্ট। তাহলে ইট ইজ দ্য অপশন বি কারেক্ট অ্যান্সার, তাই না? রিয়েলিয়া আমরা তাকেই বলবো যখন আমরা কোনো কিছু বোঝানোর জন্য বা বলার জন্য যখন আমরা রিয়েল অবজেক্টটাকে ব্যবহার করব তখন তাকে আমরা রিয়েলিয়া বলবো। চলো কোশ্চেন নাম্বার 14 দেখো, বলছে হুইচ ডিজিটাল রিপোজিটরি সার্ভস এজ এন integrated platform hosting millions of academic books, thesis, journals initiated by the Ministry of Education of India, তাই না? তাহলে এখানে আমাদের ভারত সরকারের দ্বারা আমাদের যে শিক্ষা মন্ত্রক রয়েছে লক্ষ লক্ষ একাডেমিক বই, সেখান থেকে থিসিস, জার্নাল এগুলোকে একসাথে হোস্ট করছে যে সিস্টেমের মাধ্যমে, সেই সিস্টেমের নাম কি? তো সেটার নাম হচ্ছে কি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া, অপশান এ, তাই না? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 15 এবং আমাদের কোশ্চেনের আছে লাস্ট কোশ্চেন আমাদের সেশনে। তো এখানে বলেছে যে একজন আধুনিক শিক্ষক এমন একটি সরঞ্জাম বেছে নিতে চান যা ঐতিহ্যগত ব্যবস্থার কম খরচের সাথে আইসিটি ব্যবস্থার গতিশীল নমনীয়তার ভারসাম্য বজায় রাখে। কোন সরঞ্জামটি সবচেয়ে উপযুক্ত, তাই না? তাহলে এর মধ্যে সবচেয়ে কম যদি আমরা দেখি তাহলে এটা আমরা সবচেয়ে বেশি যাকে চুজ করব সেটা হচ্ছে কি তোমার অপশান বি, মাল্টি কালার্ড হোয়াইট বোর্ড ম্যাপিং উইথ প্রিন্টেড হ্যান্ডস আউটস, তাই না? একদম আমরা বিটাকে বেশি গুরুত্ব দেবো, তাই না? তার কারণ হচ্ছে কি এখানে সবচেয়ে উপযুক্ত বলে আমাদের বিটাকেই বেশি মানে চুজ করতে হবে, ঠিক আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাই না? কারণ দীর্ঘদিন ক্লাস হলো, কতটা হয়েছে তোমাদের জেনারেল পেপার আমি তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি, কেমন? তোমরা একটু দেখে নাও, কারণ হচ্ছে কি তোমাদেরকে দেখিয়ে দেওয়া উচিত যে কতটা আমরা সিলেবাসটা এগোলাম, ঠিক আছে? তো দেখো এখানে আমরা মূলত এখানে যদি আমরা সিলেবাসটা দেখি তাহলে জেনারেল পেপারে যে সিলেবাস রয়েছে তার আমরা টিচিং অ্যাপটিটিউড যে ইউনিট 1, এই ইউনিট 1টা আমরা এখনো কমপ্লিট করতে পারিনি। আমরা টিচিং কনসেপ্ট এটা পড়েছি, এটাও হয়েছে, লার্নার ক্যারেক্টারিস্টিক্স, ফ্যাক্টর এফেক্টিং টিচিং রিলেটেড টু, তারপর মেথডস, এটা আগের দিন ক্লাসে হলো, আজকে হলো এই যে টিচিং সাপোর্ট সিস্টেম। এর পরের দিন হলে আমরা মানে পরের রবিবারটা হলে আমরা এই টিচিং অ্যাপটিটিউডটা কমপ্লিট করতে পারবো, মানে পরের দিন আমরা পড়বো এই জিনিসটা। কি বলছি বুঝতে পেরেছো তো? দেখো এবার এই জিনিসটা আমরা পরের দিন করলে আমাদের এটা শেষ হবে। চিন্তা করার কারণেই ডিসেম্বরে পরীক্ষা, তার আগে আমরা শেষ করব। এটা হয়ে গেলে পরের রবিবার হয়ে গেলে আমরা রিসার্চ অ্যাপটিটিউডটা শুরু করব। আমি বলেছি না আমরা ধরে ধরে পড়বো, বেশি তাড়াহুড়া করবো না। তো তারপরে হচ্ছে কি আমরা পড়বো কম্প্রিহেনশনটা, আমি লাস্টে রাখছি, ঠিক আছে? কম্প্রিহেনশন তোমরা জানো, এটা আমি লাস্টে রাখবো। তার কারণ হচ্ছে কি এটা আনসিন একটা দেবে, এই আনসিন থেকে প্র্যাকটিসটা হচ্ছে কি তোমার করাতে হবে, এটা লাস্টের দিকে রাখবো আমরা। এই টিচিং অ্যাপটিটিউড করার পরে আমি কমিউনিকেশন শুরু করব। কমিউনিকেশন করার পরে আমি তোমাদেরকে ম্যাথামেটিক্যাল রিজনিং এবং অ্যাপটিটিউড শুরু করব আমি ইউনিট 5। তারপর হচ্ছে কি লজিক্যাল রিজনিং শুরু করব, তারপর হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন, তাই না? তাহলে আমাদেরকে একটু, আর তারপরে রয়েছে কি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটা আইসিটি। তো এই জন্য আমি পরের দিন ভাবছি পরের রবিবার, ঠিক আছে? পরের রবিবার হচ্ছে কি তোমার একদম এই টিচিং অ্যাপটিটিউডটা শেষ করে দিয়ে নেক্সট রবিবার টিচিং রিসার্চ অ্যাপটিটিউডের ক্ষেত্রে এটাকে আমি দুটো ক্লাসে রাখবো, দুটো ক্লাসে, তাই না? নাহলে দেখো এটা মাসটা চলছে কি জুন মাস। এবারে জুনের হচ্ছে কি আজকে অর্ধেক হয়ে গেল, মানে আজ 14 তারিখ হয়ে গেল। তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে আমাদের হাতে 1 2 3 4 5 6 মাস, প্রায় 6 মাস আছে, তাই না? আমাদের হাতে অনেক সময় আছে। তো ওতে হচ্ছে কি আমরা ধরে ধরে এগোতে পারি, কোনো সমস্যা নেই, তাই না? আমরা ধরে ধরে এগোতে পারি, কারণ আমাদের হাতে 6 মাস মানে হচ্ছে কি ধরো 6 মাস মানে প্রত্যেকটা মাসে হচ্ছে 4টা করে রবিবার, 6 4 24টা রবিবার, তাই না? তাহলে আমি যদি হিসাব নিয়ে এখানে দুটো ক্লাস করি, তাই না, 24টা, তাহলে এটা হচ্ছে কি তোমার দুটো, তাহলে 2 4, এখানে হচ্ছে কি তোমার দুটো, মানে এটা 3টে লাগবে, 4 3 7 7, এখানে হচ্ছে কি তোমার এই যে লজিক্যাল রিজনিং, এখানে হচ্ছে কি তোমার 5টা, 7 5 হচ্ছে কি তোমার 12, এখানে হচ্ছে কি তোমার এটা 4টা, 12 4 16, এখানেও ধরো 3টে, 16 3 19, তারপর হচ্ছে কি এখানে হচ্ছে কি 20 21 বা 3টে 22 23 24, তাই হোক। তাহলে হ্যাঁ, মোটামুটি একটা টার্গেটে আমি রাখছি, কমপ্লিট করা যাবে, ঠিক আছে? আমরা কমপ্লিট করতে পারবো, বুঝতে পারলে? আমি টার্গেটে রাখছি মোটামুটি যে এটা কমপ্লিট করা যেতে পারে।
কারণ করার পরে আরো কিছু সময় রাখতে হবে আমাদেরকে মডেল কোয়েশ্চেন ব্যবহার করার জন্য, তাই না? কারণ 2-4টা তো মডেল কোয়েশ্চেন তো করাতেই হবে, তাই তো? 2-4টা মডেল কোয়েশ্চেন তো করাতেই হবে। তো ওদের হচ্ছে কি, তো ওতে হচ্ছে কি আমরা বলতে পারি যে যে এটা হচ্ছে কি আমরা করতে পারি, ঠিক আছে? তো ওতে হচ্ছে কি আমরা এই জায়গাটাই বলতে পারি যে যে টার্গেটে আমরা হাঁটছি সেই টার্গেটে হচ্ছে কি আমরা কমপ্লিট করে দিতে পারি। কেমন, বুঝতে পেরেছো? চলো তাহলে আজকে এতটাই ক্লাস থাকলো, পরের দিন আমাদের তোমাদের সাথে দেখা হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই, আমরা টাইমে কিন্তু শেষ করে দিতে পারি। ওকে, চলো।